2024 সাল যেন বাংলাদেশের ইতিহাসের এক নতুন মোড়। স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসের এবং বিশ্বের ইতিহাসের সবচেয়ে ঘৃণিত স্বৈরশাসক শেখ হাসিনার কাছ থেকে এই বছরই পুনরায় স্বাধীনতা লাভ করে বাংলাদেশের মানুষ। ইতিহাসের অধ্যায়ের এই ভিডিওটিতে বর্তমান বাংলাদেশের ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতনের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এবং জনপ্রিয় ছাত্র আন্দোলন হিসেবে দেখা হচ্ছে। প্রথমে এই আন্দোলনটি কোটা বিরোধী আন্দোলন ছিল। পরবর্তীতে স্বৈরশাসক শেখ হাসিনা সন্ত্রাসী বাহিনী এবং পুলিশ বাহিনীর হামলায় হাজার হাজার ছাত্র আহত এবং শত শত ছাত্র নিহত হওয়ার পর ছাত্র আন্দোলন কোটা বিরোধী আন্দোলন থেকে সরে এসে সরকার পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমে আসে। 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনী বাঙালি জাতির উপর অত্যাচারের ফলে নিরস্ত্র বাঙালি জাতি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং দীর্ঘ 9 মাস যুদ্ধের পর 1971 সালে 16 ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনী বাঙালি মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এরপর বাংলাদেশ নামক এই রাষ্ট্রটি প্রতিষ্ঠা হয়। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের 30 লাখ মানুষ স্বাধীনতার জন্য জীবন দিয়েছিলেন। আর যদি মুক্তিযোদ্ধাদের সংখ্যা বলা হয় তাহলে 2 লাখ মুক্তিযোদ্ধা তাদের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে 1972 সালে দেশ প্রতিষ্ঠায় ভূমিকা রাখা মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা কোটা চালু করা হয়, যার কারণে মুক্তিযোদ্ধা সালামি ভাতা এবং বিভিন্ন সুবিধা পেয়ে থাকেন। 1909 সালে স্বৈরশাসক শেখ হাসিনা ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধা কোটা পরিবর্তন আনে এবং সরকারি সকল চাকরির ক্ষেত্রে মুক্তিযুদ্ধের সন্তান নাতি পুতিদের সুবিধা দেওয়া হয়, যার কারণে দেশের সরকারি চাকরিতে 56% কোটার দখলে, যার মধ্যে মুক্তিযুদ্ধ কোটা 30%, জেলাভিত্তিক কোটা 10%, নারীদের জন্য 10% এবং ক্ষুদ্র নৌগোষ্ঠীর জন্য 5%। কিন্তু 1971 সালে 30 লক্ষ জনগণের রক্তে স্বাধীন হওয়া বাংলাদেশের জনগণই পিছিয়ে পড়তে থাকে। মেধার ভিত্তিতে যোগ্যদের চাকরি না দিয়ে কোটা ব্যবহার করে অদক্ষ লোকের চাকরি দিতে শুরু হয়। আর বাংলাদেশের সুশিক্ষিত ছেলেরা চাকরি না পেয়ে ইউরোপ, আমেরিকা, আরব দেশে নিজেদের ভাগ্য সন্ধানে নিম্নমানের চাকরির উদ্দেশ্যে যেতে শুরু করে। বাংলাদেশের এই বৈষম্য বিরুদ্ধে 2018 সালে শুরু হয় কোটা বিরোধী আন্দোলন। তুমুল আন্দোলনের কারণে 2018 সালে 11 এপ্রিল সংসদ কোটা পদ্ধতি বাতিল ঘোষণা করেন। কিন্তু 2024 সালে 5 জুন হাইকোর্ট কোটা পদ্ধতি পুনর্বহালের আদেশ দেন। এর পরবর্তীতে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলন করতে শুরু করে। 1 জুলাই হতে কোটা পদ্ধতি বাতিলে এক দফা দাবিতে ছাত্ররা সারা দেশে আন্দোলনের ডাক দেয় এবং আন্দোলনের নাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 2024 সালে 8 জুলাই সংগঠনটি গঠনের পর আন্দোলনকে সফল করতে 23 জন সমন্বয়ক ও 42 জন সহ সমন্বয়ন কমিটি ঘোষণা করে। 3 আগস্ট আন্দোলনটি স্কেল বাড়ার পর সংগঠনটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে একটি 158 সদস্যের সমন্বয় দল গঠন করে, যার মধ্যে 49 জন সমন্বয়কারী এবং 109 জন সহ সমন্বয়ক ছিলেন। এবং এই আন্দোলনকে দমানোর জন্য স্বৈরাচার শেখ হাসিনা ছাত্রদের রাজাকার এবং জামাত শিবির উপাধি দেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারী ছাত্রদের উপর ছাত্রলীগ এবং পুলিশ বাহিনীর যৌথ হামলা চালায়। ছাত্রদের উপর ছাত্রলীগ এবং পুলিশ বাহিনীর হামলার কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আরও বড় আন্দোলনের ডাক দেয়। 16 জুলাই এই আন্দোলনটি ভয়াবহ রূপ ধারণ করে। পুলিশ এবং ছাত্রলীগের গুলিতে নিহত হয় বীরশ্রেষ্ঠ আবু সাইদ, ফয়সাল আহমেদ শান্ত, মোহাম্মদ ওয়াসিম আকরাম সহ আরও অনেক শিক্ষার্থী। স্বৈরাচারী সরকার আন্দোলন দমনে সুবিধা করতে না পারলে 17 জুলাই হতে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য নেটওয়ার্ক এবং দেশের সকল কিছু বন্ধ করে দেয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জোরপূর্বক হল ছাড়ার নির্দেশ দেয়। নেটওয়ার্ক বন্ধের পর সরকার আন্দোলন দমনে বিজিবি, র্যাব, পুলিশ এবং ছাত্রলীগ সন্ত্রাসীদের দ্বারা আক্রমণ চালায়। র্যাব হেলিকপ্টারের মাধ্যমে আকাশ থেকে ছাত্রদের উপর গুলি চালায়। র্যাবের আকাশে অভিযানের সময় গুলিতে অনেক শিশুর মৃত্যু হয়।
নেটওয়ার্ক বন্ধের পর 18 জুলাই 42 জন, 19 জুলাই 86 জন, 20 জুলাই 38 জন, 21 জুলাই 21 জন। এভাবে দিন দিন মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে এবং হাজার হাজার শিক্ষার্থীদের বিনা অপরাধে আটক করে পুলিশ। এত অত্যাচারের পরেও শিক্ষার্থীরা তাদের দাবিতে অটল ছিল। তারা তাদের দাবি আদায়ের জন্য রাজপথে প্রাণ দিতেও প্রস্তুত ছিল। আপিল বিভাগের রায়ের মাধ্যমে কোটা পদ্ধতি 7% করলেও শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করতে না পারলে স্বৈরাচারী শেখ হাসিনা ছাত্রদের সাথে আলোচনার জন্য আমন্ত্রণ জানায়, কিন্তু শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে এবং 9 দফা দাবিতে আন্দোলন করতে থাকে। এই 9 দফা দাবি সমূহ: প্রথম দফা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র নাগরিক হত্যার দায় নিয়ে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। দ্বিতীয় দফা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় ক্যাডার এবং সন্ত্রাসী কর্তৃক ছাত্র নাগরিক হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল, আইনমন্ত্রী আনিসুল হককে মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করতে হবে। ইন্টারনেট শাটডাউন করায় তথ্য প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে পদত্যাগ করতে হবে। আন্তর্জাতিক মিডিয়া শহীদ শিক্ষার্থী এবং আন্দোলনরত শিক্ষার্থীদেরকে ড্রাগ অ্যাডিক্ট বলে কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্য দিয়ে এবং আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করায় তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরফাতকে পদত্যাগ করতে হবে। তৃতীয় দফা, ঢাকা সহ যত জায়গায় ছাত্র নাগরিক শহীদ হয়েছে সেখানকার ডিআইজি, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে। চতুর্থ দফা, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যেখানে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক শান্তিপূর্ণ আন্দোলনের হামলা হয়েছে প্রত্যেক বিশ্ববিদ্যালয় ভিসিদের পদত্যাগ করতে হবে। পঞ্চম দফা, যে পুলিশ, বিজিবি, র্যাব ও সেনা সদস্যরা শিক্ষার্থীদের উপর গুলি করেছে, ছাত্রলীগ, যুবলীগ সহ যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা চালিয়েছে এবং যে সকল নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনা কর্মকর্তাকে নিরস্ত্র ছাত্র নাগরিকদের উপর গুলি করার নির্দেশ দিয়েছে, তাদেরকে আটক করে মামলা দায়ের করতে হবে ও দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে। ষষ্ঠ দফা, দেশব্যাপী যে সকল ছাত্র নাগরিক শহীদ এবং আহত হয়েছে তাদের পরিবারকে অতি দ্রুত সময়ের মাধ্যমে যথাযথ ক্ষতিপূরণ প্রদান করতে হবে। সপ্তম দফা, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠন সহ সকল দলীয় রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করতে হবে। নবম দফা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক কোনো ধরনের হয়রানি করা হবে না, এই মর্মে অঙ্গীকার করতে হবে। ইতিপূর্বে গণগ্রেফতারে ও পুলিশি হয়রানি শিকার সমন্বয়কবৃন্দ ও ছাত্র নাগরিকদের অবিলম্বে মুক্তি দিতে হবে ও সকল মামলা প্রত্যাহার করতে হবে। ছাত্রদের এই দাবিগুলো পূরণে সরকার ব্যর্থ হয় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডিবি তুলে নিয়ে যায়, তাদের শারীরিক নির্যাতন করে এবং তাদের মিডিয়ার সামনে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করে। বাংলাদেশের জনগণ এবং ছাত্রদের প্রতিবাদের মুখে সমন্বয়কদের ছেড়ে দিতে বাধ্য হয় ডিবি। পরবর্তীতে 3 আগস্ট 2024 9 দফা দাবি থেকে সরে এসে 1 দফা দাবিতে আন্দোলন করতে শুরু করে শিক্ষার্থীরা। এই 1 দফা দাবি ছিল শেখ হাসিনা ও মন্ত্রিসভার সকল সদস্যদের পদত্যাগ করতে হবে, কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখতে পুলিশ এবং ছাত্রলীগ সন্ত্রাসীদের দিয়ে ছাত্রদের উপর গুলি চালানোর নির্দেশ দেয়। দেশের অনেক জায়গায় পুলিশের পাশাপাশি অবস্থান করে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ সন্ত্রাসীদের সরাসরি গুলি চালাতে দেখা যায়। অনেক জায়গায় পুলিশ, আওয়ামী লীগ এবং ছাত্রলীগ সন্ত্রাসীদের গুলিতে অনেক ছাত্র নিহত হয়। দেশের রাজপথ যেন হয়ে ওঠে যুদ্ধের ময়দান। যুদ্ধের একদিকে ছিল সাধারণ জনগণ, সাধারণ ছাত্র এবং অন্যদিকে ছিল দীর্ঘদিন ধরে ভারতের গোলামি করা আওয়ামী লীগ সন্ত্রাসী।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা 5 আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে। ঘোষণা হওয়ার পর সারা দেশ থেকে মানুষ রাজধানী আসতে শুরু করে। 5 আগস্ট ঢাকার আশেপাশের জেলায় গাড়ি চলাচল বন্ধ থাকায় মিছিল নিয়ে লাখো লাখো মানুষ ঢাকায় ঢুকে পড়ে। পরিস্থিতি খারাপ দেখে স্বৈরাচার সরকার আবার দেশকে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দেয়। সকাল 10টার মধ্যে রাজধানী ঢাকায় প্রায় 1 কোটি মানুষ অবস্থান করে। শেষ সময়ে অতিরিক্ত বল প্রয়োগ এবং আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা। দেশ ছাড়ার আগে সোমবার সকাল 10:30 থেকে প্রায় 1 ঘন্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন তিনি। তবে পরিস্থিতি যে একেবারেই নিয়ন্ত্রণের বাইরে সেটা তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না। পরে পরিবারের সদস্যরা সহ বোঝানোর পর পদত্যাগে রাজি হন। এরপর দ্রুততম সময়ে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে করে গোপনে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে দিল্লি পৌঁছেছেন তিনি। কিন্তু শেখ হাসিনার মিত্রদেশ ভারতেও তিনি বেশি দিন অবস্থান করতে পারবেন না বলে জানিয়েছেন ভারত সরকার। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ অনেক দেশ স্বৈরাচারী শেখ হাসিনাকে আশ্রয় দিতে অস্বীকৃতি জানায়। বিগত 16 বছর শাসনে শেখ হাসিনার করা সব কর্মকাণ্ড আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। ক্ষমতায় টিকে থাকার জন্য বিনা অপরাধে মানুষ হত্যা, ছাত্র আন্দোলনের সময় 500-রও বেশি শিক্ষার্থী সহ সাধারণ মানুষ হত্যা করে, 33,000 শিক্ষার্থী সহ সাধারণ মানুষকে আহত করে এবং 11,000 শিক্ষার্থী সহ সাধারণ মানুষকে বিনা অপরাধে গ্রেফতার করে। উন্নয়নের নামে বিগত 16 বছরে 18 লক্ষ কোটি টাকা ঋণ করে এবং দেশ থেকে 10 লক্ষ কোটি টাকা পাচার করে। দেশের মানুষ শেখ হাসিনাকে শাস্তি দিতে পারুক না পারুক, কিন্তু মীর জাফরের মতো ঘৃণিত ব্যক্তি হিসাবে ইতিহাসে ঠাঁই মিলবে শেখ হাসিনার। ইতিহাসের অধ্যায়ের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।